মাত্র 21 বছর বয়সে যে তরুণ লিখেছিলেন এমন একটি গান যা কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলার সঙ্গীত জগৎ, তিনি সলিল চৌধুরী। আর সেই গান কণ্ঠে যার মাধ্যমে সুপারহিট হয়েছিল তিনি হেমন্ত মুখোপাধ্যায়। আজ শুনুন সেই বিরল স্মৃতিচারণা, যেখানে উঠে এসেছে তাদের বন্ধুত্ব, দূরত্ব আর ফিরে পাওয়ার গল্প। 1949 সালের আগস্ট মাসই হবে, হঠাৎ একদিন শুনলাম আমার ওই গাঁয়ের বধূ গানটা হেমন্তদা পুজোর গান হিসেবে রেকর্ড করে ফেলেছেন। এবং একটা আশ্চর্যের ব্যাপার, ওই গানের অর্কেস্ট্রেশনও করেছেন হেমন্তদা নিজে। ওই বছরই রেকর্ডটা প্রকাশিত হয়ে বাজারে বেরোলো এবং বেরোবার সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল গানটা নিয়ে। আজকের ভাষায় যাকে বলে সুপার ডুপার হিট, ঠিক তাই, কিংবা বলা যেতে পারে তার চেয়েও কিছু বেশি। কতই বা তখন বয়স হবে আমার, বড়জোর 20-21, কিন্তু দেখতে ছোটোখাটো ছিলাম বলে মনে হতো বয়স আমার আরও কম। কেউ বিশ্বাসই করতে চাইতো না হেমন্তদার গাওয়া ওই গানটার গীতিকার এবং সুরকার আমি সেই সলিল চৌধুরী। সেই সময় একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা মানে হেমন্তদা, সুচিত্রা মিত্র এবং আমি IPT এর হয়ে গান গাইতে গিয়েছিলাম গৌহাটিতে। একটা ফাংশানে সেদিন উপস্থিত ছিলেন গৌহাটির কটন কলেজের প্রিন্সিপাল। আমি সেই সলিল চৌধুরী যে লিখেছে হেমন্ত মুখার্জির গাওয়া আলোড়ন সৃষ্টিকারী ওই গানটি এবং তার সুরও রচনা করেছি আমি। আমাকে দেখে প্রিন্সিপাল তো প্রথমে বিশ্বাসই করতে চাননি আমি সত্যিকারের গীতিকার এবং সুরকার। আমার সম্বন্ধে বিশদ পরিচয় পেশ করে হেমন্তদাই সেদিন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমায় রক্ষা করেছিলেন। শুধু গায়ের বধূ কেন, রানার গানটার অর্কেস্ট্রেশনও করেছিলেন হেমন্তদা নিজেই। অবশ্য গানটা যখন সুর করে হেমন্তদাকে শুনিয়েছিলাম তখন কিছু কিছু ক্ষেত্রে আমি একটু হিন্টস দিয়েছিলাম মাত্র। তাছাড়া সবটাই কিন্তু করেছেন হেমন্তদা। এর একটা কারণও আছে। এই রানার গানটা যখন হেমন্তদা রেকর্ড করলেন তখনও মানে 1950 সালে আমি সেই আন্ডারগ্রাউন্ডেই, কাজেই আমার ওই গানে অর্কেস্ট্রেশন করার প্রশ্নই ওঠে না। তবে ওই যে বললাম হিন্টসের কথা, সেই প্রসঙ্গে বলি, গানটা আরম্ভ হওয়ার আগে যে ভূমিকাটুকু সেটা আমারই করা, এই রকম আর কি। আর মজার কথা, আমার অনুপস্থিতিতেই এই গানটাও বাজারে বেরোলো এবং রেকর্ডটা বাজারে প্রকাশিত হওয়ার পর আবার সেই আলোড়ন। তারপর সেই 1950 সালে অবাক পৃথিবী গানটা সুর করি। গানটা প্রথমে গাইতেন জর্জ দা আর প্রীতি সরকার। জর্জ দার বাড়িতেই একদিন হেমন্তদা গানটা শুনলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। জর্জ দাই বললেন, হেমন্ত তুমি এই গানটা রেকর্ড করো, আমাকে তো ওরা অর্থাৎ রেকর্ড কোম্পানি গাইতে দেবে না। হেমন্তদা সেদিনই গানটা শুনে তুলে নিলেন এবং রেকর্ড হয়ে বাজারে বেরোলো। 1950 থেকে 52 মধ্যিখানের এই 2টি বছর হেমন্তদার সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। হেমন্তদা তখন বোম্বাই চলে গিয়েছেন। এই সময় আমি সত্যেন্দ্রনাথ দত্তর পালকির গানটা সুর করি। সুর করতে লাগে প্রায় 3 মাস। সেই সময় আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর সংবাদ শুনে শুধু সমবেদনা নয়, হেমন্তদা আমাকে তার সহকারী হিসেবে কাজ করার একটা অফারও দিয়েছিলেন। কিন্তু আমি তখন বাংলা ছবি নিয়ে কলকাতায় ব্যস্ত হয়ে পড়ি। হেমন্তদার ডাকে আর বোম্বাই যেতে পারলাম না। প্রসঙ্গত উল্লেখ্য যে সেই সময় আমার সুরে পরিবর্তন, পাশের বাড়ি এবং বরযাত্রী ছবির গান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। অনেক বাংলা ছবির অফার তখন আমার হাতে। কিন্তু এই সময়ে হেমন্তদা একবার কলকাতায় এসেই আমার খোঁজ করলেন। পালকির গানের সুরটা তখন করেই রেখেছিলাম। গানটা হেমন্তদাকে শোনালাম। এই গানের সঙ্গে একটা ধুন হিসেবে হুন হুন না যোগ করলাম। হেমন্তদা গানটা শুনে বেজায় খুশি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন রেকর্ড করার জন্য। এখানে একটা কথা বলার প্রয়োজন। হেমন্তদার একটা বিশেষ গুণ ছিল যা অন্য কারো মধ্যে খুব কমই দেখা যায়। সেটা হচ্ছে নতুন কিছুকে গ্রহণ করার ক্ষমতা, তাকে উপলব্ধি করার মতো বোধ, মানে কোনো পরীক্ষামূলক ব্যাপারকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার সাহস হেমন্তদার ছিল। তাই পালকির গানটা শুনেই তিনি লাফিয়ে উঠেছিলেন। নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট, কী হবে না হবে সেই ঝুঁকি নিয়েও তিনি নতুনকে গ্রহণ করতেন। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। 1952 সালেই পালকির গানটা রেকর্ড করা হলো এবং হেমন্তদার কণ্ঠে সেই গান আধুনিক কাব্য সঙ্গীতের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিল।
এটা ঘটেছিল তার একমাত্র কারণ হেমন্তদার মতো কণ্ঠ ছিল বলেই। আর একটা কথা, এই গানটির প্রসঙ্গে গ্রামোফোন কোম্পানির পি.কে. সেনের উৎসাহ এবং সহযোগিতা যদি না পাওয়া যেত, এই গানটা হয়তো কোনোদিনই রেকর্ড করা সম্ভব হতো না। এরপর 1953 সালে বিমল রায়ের ডাকে 2 বিঘা জমিনের চিত্রনাট্য নিয়ে শেষ পর্যন্ত আমাকেও বোম্বাই পাড়ি দিতে হলো। 2 বিঘা জমিন ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করলাম। এই ছবিতে কিন্তু হেমন্তদাকে দিয়ে গান গাওয়ালাম না। ছবিতে গান গাইলেন মান্না দে, রফি এবং লতা মঙ্গেশকর। যে ধরনের গান এই ছবিতে ব্যবহার করা হয়েছিল তা হেমন্তদার কণ্ঠে মানাতো না। এটা হেমন্তদাও বুঝতেন, তাই এই সম্বন্ধে তিনি কিছু মনে করেননি। কিন্তু আমার দ্বিতীয় হিন্দি ছবি বিমল রায়ের বিরাজ বহুতে হিরোর মুখের 4খানা গানই গেয়েছিলেন হেমন্তদা। এই সময় বোম্বাইতে আমরা দুজনেই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যখনই দেখা হয়েছে হেমন্তদাই বলতেন, সলিল পুজোর গান রেডি করো। এর ঠিক বছরখানেক কি বছর দুয়েক পরে 1954-55 সালে আমার সুরে ও লেখায় হেমন্তদা 2টো গান রেকর্ড করলেন, পথে এবার নামো সাথী এবং ধিতাং ধিতাং বলে। এইভাবে বেশ কয়েক বছর পুজোর গান করার পর হেমন্তদা এবং আমার মধ্যে এই অন্তরঙ্গতা দেখে একদল লোক উঠে পড়ে লেগে গেলেন কি করে এই সম্পর্কের মধ্যে চির ধরানো যায়। তারা সফলও হয়েছিলেন। তারা হেমন্তদার কাছে গিয়ে বলতে লাগলেন, সলিল চৌধুরী বলে বেড়াচ্ছে তার সুরে ও গান না গাইলে হেমন্ত মুখোপাধ্যায় এত জনপ্রিয় হয়ে উঠতে পারতেন না। আবার তারাই আমার কাছে এসে বলেছে, হেমন্তদা নাকি বলে বেড়াচ্ছেন আমি যদি না গাইতাম কে সলিল চৌধুরীকে চিনত। এইভাবে দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ফলে হেমন্তদাও কয়েক বছর আমার গান গাওয়া থেকে বিরত ছিলেন। এই সময় আমার সুরে লতার বেশ কয়েকটা গান হিট হয়। এতে হেমন্তদার প্রচণ্ড অভিমান হয়েছিল। এইভাবে প্রায় বছর 5 কেটে যায়। একদিন হেমন্তদার কাছে সরাসরি গিয়ে বললাম, হেমন্তদা আপনি নাকি বলে বেড়াচ্ছেন সলিল চৌধুরী কে? হেমন্ত মুখার্জি যদি না থাকতো কে ওকে চিনত? আমার কথা শুনে তো হেমন্তদা তো তিনি রেগে মেগে আমায় বললেন, কী সব বাজে কথা বলছো? আমি তো শুনছি তুমি নাকি বলে বেড়াচ্ছ কে হেমন্ত। এরপর আমরা উভয় বুঝতে পেরেছিলাম আসল ব্যাপারটা কী। মান অভিমান ভুল বোঝাবুঝির পালা চুকলো। আমার লেখা আমার সুরে নতুন করে হেমন্তদা রেকর্ড করলেন। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা এবং শোনো কোনো একদিন, সেটা 1967 সাল। এই রেকর্ডটা করার পর হেমন্তদা আমায় বলেছিলেন, সলিল তুমি আমার মনের কথাই লিখেছ। এরপর থেকে হেমন্তদা নিয়মিত আমার সুরে গাইতে থাকেন। কিন্তু মধুমতি ছবির গান হিট হওয়ার পর হিন্দি ছবি নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ি যে বাংলা গানের দিকে নজরই দিতে পারিনি। তাছাড়া সেই সময় বোম্বে ইউথ কোয়ার নিয়েও খুব জড়িয়ে পড়ি। এই সময় থেকে হেমন্তদা আর আমার মধ্যে হৃদয়ের সম্পর্কটা ঠিক থাকলেও সাংগীতিক যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। গানের ভেতরে যেমন সুর থাকে তেমনি থাকে মানুষের জীবন কাহিনী। সলিল চৌধুরী ও হেমন্ত মুখোপাধ্যায়ের এই সম্পর্ক আমাদের শেখায় ভালোবাসা ও শ্রদ্ধা শেষ পর্যন্ত সব ভুল ভেঙে দেয়। এমন আরও গল্প পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।